এদিকে আজ কুমিল্লার রাজপথে হাসনাত আব্দুল্লাহর উপর ভয়াবহ রূপে আক্রমণ করে বিএনপি কর্মীরা। বিএনপি কর্মীদের আক্রমণে জামাতের কাঁপুনি শুরু হয়েছে, সারা দেশেই ধ্বংসলীলা চলছে। হঠাৎ করেই অকল্পনীয় পরিস্থিতির মুখে পড়েছে বিএনপি সরকার। মাননীয় প্রধানমন্ত্রী পিএম তারেক ভাইয়া এবার বুঝবেন কত দানে ধানে কত চাল। আজ থেকেই টের পাবেন, যেখানে বাঘের ভয় সেখানে রাত ভয়। দর্শক, আসল জম এবং বিএনপিকে ধরছে, বিএনপির জম। প্রধানমন্ত্রীর আসনে বসে আছেন তারেক রহমান, অথচ দেশ চালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তারেক রহমান কি শুধুই শোপিস? কেন খোদ রাজপথ কাঁপানো ছাত্রনেতা ও সাংসদ হাসনাত আব্দুল্লাহকে বলতে হলো প্রধানমন্ত্রী এখন অবুঝ শুভ্র বালক? বাংলাদেশের রাজনীতিতে কি তবে নতুন কোনো ডুয়েল শাসন শুরু হলো? বিএনপির পৃথিবী ছোট হয়ে এসেছে। বিএনপি মনে করেছে আমেরিকার সমর্থনে এবং পাকিস্তানের সমর্থনে ২০-৩০ বছর ক্ষমতায় থাকতে পারবে। এখনো ২ মাস ভালোভাবে পার হয়নি, এখনই অবস্থা খারাপ হয়ে গিয়েছে বিএনপি। তারেক জি এখন ইয়ানাফসি করতেছে। হ্যাঁ ভাই, সরকার নিজের জায়গায় দাঁড়ায় থাকতে পারলো না। তো ওরা তো ঘইরা কি বানিয়ে দিতে চাইছিল জনগণকে, যে দেখো বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এইটা হবে, মুখ বন্ধ করতে চাইছিল। হায় হায়, শেখ হাসিনা মুখ বন্ধ করতে যায় আজকে নিজেরই মুখ বন্ধ হয়ে গেছে। একদিকে বিএনপি সরকার তারেক রহমানকে নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে আজকে হাসনাত আব্দুল্লাহর উপর কুমিল্লার রাজপথে ভয়াবহ প্রভাব পড়ে বিএনপির পরিকল্পনায়। আপনারা জানেন, হাসনাত আব্দুল্লাহ সংসদ থেকে শুরু করে রাজপথ, সংবাদ মাধ্যম সব জায়গায় অ্যাকশনমূলক বক্তব্য দেয়, এবং এইটার কারণেই হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে অনেকেই পরিকল্পনা করে আসছিল কিভাবে তার ক্ষতি করতে পারে। আজকে আমরা দেখতে পারি নতুন অনেক ঘটনা ঘটিয়ে দেয় বিএনপি কর্মীরা, এবং সারা দেশের মধ্যে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়। সকল তথ্য অনেকের বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো। প্রধানমন্ত্রীর আসনে বসে আছেন তারেক রহমান, অথচ দেশ চালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তারেক রহমান কি শুধুই শোপিস? কেন খোদ রাজপথ কাঁপানো ছাত্রনেতা ও সাংসদ হাসনাত আব্দুল্লাহকে বলতে হলো প্রধানমন্ত্রী এখন অবুঝ শুভ্র বালক? বাংলাদেশের রাজনীতিতে কি তবে নতুন কোনো ডুয়েল শাসন শুরু হলো? একদিকে তারেক রহমানের নীরবতা, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের অতি সক্রিয়তা। জনমনে এখন একটাই প্রশ্ন, আমরা কি তবে আবারও এক অন্ধকার গহ্বরের দিকে এগোচ্ছি? দেশের বর্তমান রাজনৈতিক উত্তাপ এবং পর্দার আড়ালের চাঞ্চল্যকর সব তথ্য নিয়েই আজকের বিশেষ বিশ্লেষণ। গত সোমবার নাগরিক আলাপের একটি অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ যে বিস্ফোরক মন্তব্য করেছেন তা পুরো রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলেছেন, মানুষ বলে নামে প্রধানমন্ত্রী তারেক রহমান, আর কাজে বা ফাংশনাল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বোঝাতে চেয়েছেন, সাধারণ মানুষের মুখে এখন একটা কথাই ফিরছে যে নামমাত্র হিসেবে আছেন তারেক রহমান, কিন্তু রাষ্ট্রের সব নীতি নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে সংসদের দাপট সবই নিয়ন্ত্রণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। হাসনাত আব্দুল্লাহর এই ক্ষোভের যৌক্তিক কারণও আছে। আমরা দেখেছি বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও কিন্তু প্রধানমন্ত্রী নিজে বিরোধী দলের প্রশ্নে জবাব দিতেন। সংসদীয় গণতন্ত্রের রীতি হলো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার প্রধান নিজে কথা বলবেন, অথচ বর্তমান সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা তারেক রহমানের কণ্ঠ খুব কমই শুনেছি। সংসদে যখন আইনমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ নিয়ে কথা বলার দরকার হয়, তখনও সেখানে দেখা যায় সালাউদ্দিন আহমেদকে, যেন তিনি এই সরকারের ওয়াল ইন ওয়ান। হাসনাত আব্দুল্লাহ ব্যঙ্গ করে বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী যেন একজন অবুঝ শুভ্র বালক, যিনি শুধু চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকেন, আর তার দলের কেউ কথা বললে টেবিল চাপড়ান। একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর এই যে নীরব ভূমিকা, এটি কি তার বিশেষ কোনো দুর্বলতা, নাকি ক্ষমতার ভারকেন্দ্র অন্য কোথাও সরে গেছে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যেভাবে প্রধানমন্ত্রীর ছায়া হয়ে সব মন্ত্রণালয় শাসন করছেন, তাতে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। হাসনাত আব্দুল্লাহর ভাষায়, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে যদি প্রধানমন্ত্রী নিজেই কার্যকর না হন, তবে সেই গণতন্ত্রের ভবিষ্যৎ কি? এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া আর কোনো সুযোগ নেই। রাজনীতির এই উত্তাল সমুদ্রের মাঝে যখন হাসনাত আব্দুল্লাহর সমালোচনা দানা বাঁধছে, ঠিক তখনই নতুন মাত্রা যোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ও সংসদীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাপার 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি যে বক্তব্য দিয়েছেন তা ছিল আরও কঠোর এবং হুঁশিয়ারি সংকেতে ভরা। ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করে দিয়েছেন, সংসদ কোনো কিছু মানুক আর না মানুক, জনগণের রায় সুপ্রিম। তিনি দাবি করেছেন, দেশের 70% মানুষ হ্যাঁ ভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, সেই রায় তারা এখন বাস্তবায়ন করবেনি। বিরোধী দলীয় নেতার এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে যদি সংসদীয় প্রক্রিয়ায় জনগণের দাবি পূরণ না হয়, তবে তারা রাজনীতির মাঠ বা রাজপথে নেমে ফয়সালা করবেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন,
আমরা জনগণের সুপ্রিম উইলের সম্মান দেখিয়েছি এবং আমরা দেখিয়ে দেব যে এই সংসদ যদি নাও মানে গণভোটের রায় আমরা বাস্তবায়ন করে ছাড়ব। এই ঘোষণাটি কিন্তু সরকারের জন্য এক চরম অশনি সংকেত। একদিকে সরকারের ভেতরে ক্ষমতার ভারসাম্য নিয়ে সংকট, অন্যদিকে মাঠের বিরোধী দলের রাজপথ দখলের হুমকি, সব মিলিয়ে এক অস্থির সময়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ডক্টর শফিকুর রহমানের এই হুঁশিয়ারির সাথে হাসনাত আব্দুল্লাদের মতো ছাত্র নেতাদের একত্বতাও কিন্তু লক্ষণীয়। তারা পরিষ্কার করে বলছেন, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, সেই আকাঙ্ক্ষা যদি এই সরকার পূরণ করতে ব্যর্থ হয় তবে জুলাই আবারও ফিরে আসবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতি প্রভাব ও প্রধানমন্ত্রীর নিষ্ক্রিয়তা জনগণের মনে যে ক্ষোভ জমা করছে তা যদি আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয় তবে সামলানো কঠিন হয়ে পড়বে। ভাবুন তো একবার, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজেই যখন একসময় গুমের শিকার হয়েছিলেন, তিনি এখন যখন প্রশাসনের বড় দায়িত্ব পালন করছেন তখন মানুষের প্রত্যাশা ছিল অন্যরকম। কিন্তু বাস্তবতা কি বদলেছে? হাসনাত আব্দুল্লাহ বলছেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো নিয়ে সরকার যদি টালবাহানা করে তবে জনগণের ধৈর্যচ্যুতি ঘটবে। সংসদীয় রাজনীতিতে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং বলিষ্ঠ নেতৃত্ব যেখানে অপরিহার্য, সেখানে সালাউদ্দিন আহমেদের ওয়ান ম্যান শো পুরো সরকারকেই প্রশ্নবিদ্ধ করছে। অনেকে মনে করছেন তারেক রহমান হয়তো কৌশলগত কারণে চুপ আছেন, কিন্তু রাজনীতির মাঠে কৌশলের চেয়ে কার্যকারিতা অনেক সময় বেশি জরুরি। যদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর হয়ে সব কথা বলেন, সব সিদ্ধান্ত নেন, তবে তারেক রহমানের ইমেজ কি একজন দুর্বল শাসক হিসেবে প্রতিষ্ঠিত হবে না? হাসনাত আব্দুল্লাহ ঠিক এই জায়গাটিতে আঘাত করেছেন। তিনি চাচ্ছেন সরকার যেন জুলাইয়ের সেই বিপ্লবী চেতনাকে ভুলে না যায়। ক্ষমতার মসনদে বসে যদি জনগণের ম্যান্ডেটকে তুচ্ছ জ্ঞান করা হয় তবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে সময় লাগবে না। ডক্টর শফিকুর রহমানের 70% জনগণের রায় নিয়ে মারমুখী অবস্থান এটাই প্রমাণ করে যে তারা আর পর্দার আড়ালে থাকতে রাজি নয়। তারা সরাসরি জনগণের ম্যান্ডেট নিয়ে রাজপথের শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত। আর এই প্রক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহরা যদি জনগণের সাথে একাত্মতা হয়ে যায় তবে দেশের রাজনীতিতে এক বড় ধরনের ওলটপালট হতে পারে। বর্তমানে বাংলাদেশ যে ক্রান্তিকাল পার করছে, সেখানে প্রয়োজন একটি কার্যকর সরকার এবং একজন বলিষ্ঠ প্রধানমন্ত্রী। নমিনাল বা ফাংশনাল এই বিভাজন দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নিজের মন্ত্রণালয়ের গণ্ডিতে থেকে কাজ করতে হবে, আর প্রধানমন্ত্রীকে নিতে হবে সম্মুখ নেতৃত্ব। অন্যথায় বিরোধী দলের যে চাপ এবং ছাত্র নেতাদের যে যৌক্তিক সমালোচনা, তা এই সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দিতে পারে। গুম প্রতিরোধ আইন বা গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার, সব ক্ষেত্রেই স্বচ্ছতা দরকার। সালাউদ্দিন আহমেদ বা তারেক রহমান যিনিই ক্ষমতায় থাকুন না কেন, জনগণের স্বার্থই সবার আগে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। যারা রক্ত দিয়ে এই নতুন স্বাধীনতা এনেছে তারা কিন্তু আবারও রাজপথে নামতে দ্বিধা করবে না। সবশেষে এটাই বলার থাকে যে বাংলাদেশের রাজনীতি এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে। হাসনাত আব্দুল্লাহর অবুঝ বালক মন্তব্য আর ডক্টর শফিকুর রহমানের গণভোটে রায় বাস্তবায়ন, হঠাৎ করেই অকল্পনীয় পরিস্থিতির মুখে পড়েছে বিএনপি সরকার। মাননীয় প্রধানমন্ত্রী পিওপিএম তারেক ভাইয়া এবার বুঝবেন কত দানে ধানে কত চাল, আজ থেকেই টের পাবেন। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। দর্শক, আসল জম এবং বিএনপিকে ধরছে, বিএনপির জম। শুধু বিএনপি না, মনে রাখবেন এই আলোচনার ভিতরে ঢোকার আগে এই চিরুটে দিয়ে দিই, কোন সরকার, সেটা গণতান্ত্রিক সরকার হোক আর যে সরকারই হোক, তারা কোন জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায়? সেনাবাহিনী এবং বিচার বিভাগ, এই দুইটা বিষয় সবচেয়ে ভয়ের বিষয়, সবসময় আতঙ্কে থাকে। এই জন্য যারা ফেসিস্ট, যাদের নৈতিক ভিত্তি দুর্বল, তারা প্রথমে সেনাবাহিনী দখল করেন, এরপরে বিচার বিভাগকে কবজা করেন, তার পছন্দের প্রধান বিচারপতি বানানোর জন্য কত কিছু করেন। বাংলাদেশের ইতিহাসে এটা, যেভাবেই হোক পছন্দের প্রধান বিচারপতি বানাতে হবে, পছন্দের সেনাপ্রধান বানাতে হবে। কিন্তু তারপরও এই দুইটা জায়গা নিয়ে অনেক ভয়। সিভিল অ্যাডমিন নিয়ে ভয় নাই, কারণ ইতিহাস ঘাটলে যেটা দেখা যায়, নিজে যাকে পছন্দ করে প্রধান বিচারপতি বানিয়েছে সেই তার বিরুদ্ধে সঠিক রায় দিয়েছে। কারণ বিচার বিভাগের লোকজন দালালি করলেও মিনিমাম নৈতিকতা থাকে। একদম চূড়ান্ত পর্যায়ে দালাল এনায়েতুর রহিম কিংবা শামসুদ্দিন চৌধুরী মানিক, এদের মধ্যে চূড়ান্ত পর্যায়ে দালাল খুব কম হয়। ইতিহাস বলে যে প্রধান বিচারপতিরা এবিএম খায়রুল হকের মতো দালাল খুব কম হন, কিছুটা হলেও ভালো হন। বাংলাদেশের ইতিহাসে যত প্রধান বিচারপতি এসেছে বেশিরভাগই ভালো, খুব কম খারাপ। কারণ তারা দালালি করলেও একটা লিমিট বজায় রাখেন। সেম থিং সেনাবাহিনীর ক্ষেত্রেও বাংলাদেশের ইতিহাসে যত সেনাপ্রধান এসেছে বেশিরভাগই ভালো, কারণ যে নিয়োগ দিয়েছে তার চূড়ান্ত দালালি করে নাই। এরশাদের আমলে এরশাদ সর্বশেষ যাকে সেনাপ্রধান নিয়োগ দিয়েছিলেন, শেষ পর্যন্ত কিন্তু এরশাদের পা চাটেন নাই, তিনি এরশাদের হাত ছেড়ে দিয়েছেন। বিএনপি খালেদা জিয়া মইনুল আহমেদকে সেনাপ্রধান বানিয়েছে, মইনুল আহমেদ কিন্তু খালেদা জিয়ার বা বিএনপির অবৈধ কার্যক্রমকে প্রশ্রয় দেন নাই।
যদিও তিনি তার চাইতে বড় অন্যায় ঘটিয়েছেন, 111 ঘটিয়েছেন, যেটা বিএনপির অন্যায়ের কাজের প্রশ্রয় দেওয়ার চাইতেও বড় অন্যায়। এজন্য সেনাপ্রধান বা সেনাবাহিনী এবং বিচার বিভাগ এই দুইটা, এটাকে জম বলা যায়, জমদূত। এবং পৃথিবীর ইতিহাস সবচেয়ে বেশি কথিত নির্বাচিত সরকারের পতন হয়েছে সেনাবাহিনীর সাথে কনফ্লিক্টের কারণে বা সেনা অভ্যুত্থানে। আবার অনেক দেশে সেনাবাহিনী সরাসরি ভূমিকা রাখেনি, কিন্তু পর্দার অন্তরালে সেনাবাহিনী ভূমিকা রেখেছে। তারপরে ভূমিকা রেখেছে সরকার পতনে বিচার বিভাগ। বিচার বিভাগের অনেক রায়, বিচার বিভাগের সাথে টানাপোড়েন, এতে দেখা যায় অনেক সরকার জয় বাংলা হয়ে গেছে, সারা পৃথিবী ব্যাপী এটা ওয়েল নোন। কিন্তু পুলিশ প্রধানের সাথে ঝামেলা, কোন এলিট ফোর্সের সাথে ঝামেলা, অমুক বাহিনীর তমুক বাহিনীর সাথে ঝামেলায় কোনোদিন কিছু হয়েছে এরকম কোন এক্সাম্পল নাই। বিচার বিভাগ এবং সেনাবাহিনী এই দুইটি হচ্ছে জমদূত, বিশেষ করে যে সরকারের নৈতিক ভিত্তি দুর্বল তাদের জন্য। এখন তারেক রহমান এমনিতেই সেনাবাহিনী নিয়ে সবসময় চিন্তিত থাকেন, কারণ সেনাবাহিনীর সাথে 2007 সালে তার একটা ঘটনা ঘটে গেছে এবং সেনাবাহিনীর কাছেই তার মুসলেখা সম্পর্কিত বিষয় আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে জড়িত। আর বিচার বিভাগকে কবজা করতে চায়, কিন্তু বিচার বিভাগ কবজা করতে পারছে না। এইটি হচ্ছে আমার এই আলোচনার আলোচ্য বিষয়। ব্রেকিং নিউজ, এইমাত্র রায় প্রকাশ, শিশির মনির ফেসবুক স্ট্যাটাস থেকে আপনাদের শোনাচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে এটা এসেছে। নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে, রাষ্ট্রপতির উপর নয়। পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ। কেমন লাগে? এই যে দুইটা নির্দেশ দিয়েছে আদালত, বিএনপির পৃথিবী ছোট হয়ে এসেছে। বিএনপি মনে করেছে আমেরিকার সমর্থনে এবং পাকিস্তানের সমর্থনে 20-30 বছর ক্ষমতায় থাকতে পারবে, কিন্তু 12 ফেব্রুয়ারি মামু ভাইনা নির্বাচনের পর যখন ক্ষমতায় এসেছে, এখনো 2 মাস ভালোভাবে পার হয়নি, এখনই অবস্থা খারাপ হয়ে গিয়েছে বিএনপির। তারেক জি এখন ইয়ানাফসি করতেছে। আমেরিকা ব্যস্ত হয়ে গিয়েছে ইরান যুদ্ধে, বাংলাদেশের ব্যাপার নিয়ে ফোকাস দেওয়ার এখন আমেরিকার তেমন কোনো সময় নেই। পাকিস্তান দুর্ভিক্ষের কবলে পড়ে গিয়েছে, অলরেডি তলাবিহীন রাষ্ট্রটি নিজেদের দেশের মধ্যে কামড়াকামড়ি চলছে, তেল না পেয়ে, খাদ্য না পেয়ে তারা তাদের দেশ নিয়ে বিজি হয়ে গিয়েছে। এখন বিএনপি সরকার পড়ে গিয়েছে একলা, কিন্তু বিএনপি সরকারের সাথে তাদের সহকারী ভাগিনেরা আছে, এনসিপি টোকাইরা এবং জামাত ইসলামীর নেতারা। তারা মিলে চাচ্ছে বিএনপিকে কোনোভাবে 5টা বছর ক্ষমতায় রাখার জন্য যে কোনো ইস্যু ক্রিয়েট করে জনগণকে অন্য বিষয়ে ডাইভার্ট করে বিএনপি সরকারকে টিকিয়ে রাখতে। এখন বিএনপি শেষ ভরসা হয়ে গিয়েছে ভারতের সাথে বিএনপি এখন যে কোনো সমঝোতা করতে রাজি। ভারত যাই বলে জি হুজুর হা হুজুর সকল কিছু করতে প্রস্তুত, কারণ বিএনপির কাছে আর কোনো অপশন বাকি নেই, শেষ অপশনই ভারত। কিন্তু এই ভারতকেই 5 আগস্টের পরবর্তী সময় জামাত ইসলামী, বিএনপি এবং এই এনসিপি টোকাইরা যা ইচ্ছা তাই বলেছে। বিএনপির একজন যুগ্ম মহাসচিব এই রুহুল কবির রিজভী সাহেব তো তার বইয়ে শাড়ি এনে পুড়িয়ে ফেলেছে সংবাদ মাধ্যমের সামনে, সেটা ইন্ডিয়ান শাড়ি ছিল যে, এবং ইন্ডিয়ান পণ্য বয়কটের কথা বলেছে, তারা 7 সিস্টার্স দখল করবে বলেছে এবং স্লোগানও বাহির করেছিল দিল্লি না ঢাকা। অবশেষে ফলাফল জিরো। এই 2 বছরের কাছাকাছি সময় পর হলো এখন দিল্লির ধ্বংসা শুরু হয়ে গিয়েছে, দিল্লির পাচাটা শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগ দিল্লির কি দালালি করেছে তার 10 গুণ দালালি করতে বাধ্য হচ্ছে এই বিএনপি সরকার। এটা তো আমরা 5 আগস্টের পরবর্তী সময়েই বলেছি যে ভারত হচ্ছে বাংলাদেশের জন্য মন্দের ভালো। বাংলাদেশে যে প্রথম সরকার গঠন করুক না কেন, সর্বপ্রথম ফোনটা দিল্লির প্রধানমন্ত্রী যে আছে বা ভারতের প্রধানমন্ত্রী যে আছে তার কাছেই যায়, কারণ ভারত ছাড়া বাংলাদেশ অচল। ভারতের সাথে আহামরি বন্ধুত্ব না করলেও একেবারে শত্রুতা করে বাংলাদেশটা পরিচালনা করা যাবে না। সো দেরায় তো দুরুস্তায় দেরিতে হলো, বিএনপি সরকার বুঝতে পেরেছে সকল বন্ধুত্ব যারা ছিল বিএনপির সাথে তারা আস্তে আস্তে যখন দুর্বল হয়ে যাচ্ছে, বিএনপি বাধ্য হয়ে ভারতের সকল কথায় রাজি হয়ে যাচ্ছে। রাজি হয়েই ভারতের সাথে সকল ধরনের আমদানি রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে, কারণ বাংলাদেশকে তো দুর্ভিক্ষের কবল থেকে বাঁচাতে হবে। তা না হলে জাতিসংঘের একটা প্রেশার আছে বিএনপি সরকারের উপর, এবং দেশের মধ্যে তেল না থাকার কারণে, হামের টিকা না থাকার কারণে, বিদ্যুৎ সংকট হওয়ার কারণে দেশের মধ্যে ব্যবসায়ীদের একটা চাপ আছে এই সরকারের উপর, এবং সাধারণ জনগণের তো চাপ অলরেডি শুরু ভালোভাবে হয়নি। ওইটা হয়ে গেলে তো বিএনপি সরকার একেবারে নাকানি চুবানি খেয়ে যাবে। তার উপরে যদি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা যদি সংগঠিত রাজপথে নামে এবং শীর্ষ পর্যায়ে নেতারা যদি বিদেশ থেকে অর্ধেক দেশে চলে এসে নেতৃত্ব দেয়, তাহলে বিএনপি একেবারে ফিনিশ হয়ে যাবে বাংলাদেশের রাজনীতি থেকে, এবং বিএনপি রেজিম যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এই সকল বিষয় মাথায় রেখে এখন ভারতের সাথে একটা নেগোসিয়েশন করতে যাচ্ছে এই বিএনপি সরকার। সে কারণেই খলিল সাহেব ভারতে যাচ্ছে। খলিল সাহেব ভারতে গিয়ে সকল ধরনের নেগোসিয়েশন করবে এবং ভারতেরও কিছু সত্য মানার চেষ্টা করবে। তারপরে হয়তোবা তারেক জিয়া ভারত সফরে করবে, নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক বসবে। তারা হয়তো অফার দিবে ভারতকে যে আওয়ামী লীগ যা যা কাজ করেছে আপনাদের জন্য, তার থেকেও বেশি কাজ আমরা করব, আপনারা যা বলেন সেগুলো মেনেই আমরা আপনাদের সাথে সম্পর্ক করব, কিন্তু আমাদের সাথে
বাণিজ্য ঠিক দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।